আক্রান্তদের মধ্যে সুস্থতার সংখ্যা বাড়ছে, কমছে মৃত্যুর সংখ্যা। গত কয়েকদিনে আক্রান্ত শনাক্তও হয়েছেন আগের তুলনায় কম। বিস্তারিত যাযাবর মিন্টুর রিপোর্টে। লক্ষ্মীপুর সিভিল সার্জনের মা সহ দুজন করোনা ভাইরাসে এবং অন্য এক নারী উপসর্গ নিয়ে মারা গেছেন। নতুন আক্রান্ত 27 জন। জেলায় মোট আক্রান্ত 1009 জন। সুস্থ হয়েছেন 570 জন। নোয়াখালীতে করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে 40 এবং সুস্থ 114 জন। মাদারীপুরে করোনায় একজনের মৃত্যু। নতুন আক্রান্ত 30 জন। মোট আক্রান্ত 926 জন। সুস্থ হয়েছেন 602 জন। ঠাকুরগাঁয়ের রানী সংকৈল ও বালিয়াডাঙ্গি থানার 2 পুলিশ কর্মকর্তা সহ 5 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 244 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 173 জন। নারায়ণগঞ্জে নতুন আক্রান্ত শনাক্ত 45 জন। জেলায় মোট আক্রান্ত 5502 জন। সুস্থ হয়েছেন 4500-এর বেশি। যশোরে নতুন আক্রান্ত শনাক্ত 45 জন। জেলায় 874 জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন 376 জন। রংপুর মেডিকেল কলেজে 188 জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত 59 জন। এর মধ্যে রংপুরে 31, কুড়িগ্রামে 12, গাইবান্ধায় 8, লালমনিরহাটে 7 ও পঞ্চগড়ের 1 জন। নওগাঁয় 39 জন নতুন আক্রান্ত শনাক্ত। জেলায় মোট আক্রান্ত 626 জন। সুস্থ হয়েছেন 455 জন। শেরপুরে পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ নতুন আক্রান্ত 6 জন। জেলায় মোট আক্রান্ত 260 জন। সুস্থ হয়েছেন 220 জন। যাযাবর মিন্টু, চ্যানেল আই। চট্টগ্রামে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আসার পর সেটা কি শুধু উন্নত আর ধনী দেশগুলোই পাবে? বাংলাদেশের মতো দেশগুলোর ভবিষ্যৎ কি? সারা বিশ্বে ভ্যাকসিন নিয়ে নানামুখী কথাবার্তার মধ্যে এই আলোচনাও আছে। সুখবর হচ্ছে 12টি দাতব্য সংস্থা গ্র্যাভি অ্যালায়েন্সের মাধ্যমে সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনকারী কোম্পানির সাথে যে চুক্তি করেছে তাতে অন্তর্ভুক্ত বাংলাদেশের মতো দেশগুলো। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। করোনার ভ্যাকসিন আবিষ্কারে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি। চীনেও অগ্রগতি অনেক, তবে অক্সফোর্ডের দিকে দৃষ্টি সবার। চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে যদি ভ্যাকসিন বাজারে আসে, কারা পাবে সেই ভ্যাকসিন? অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদন করবে যেই কোম্পানি, সেই অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ইতোমধ্যেই ইউরোপীয় দেশগুলো চুক্তি করে ফেলেছে। তাহলে বাংলাদেশের মতো দেশগুলোর কি হবে? এইরকম দেশগুলোর জন্য এগিয়ে এসেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সহ 12টি দাতব্য সংস্থা। বিশ্বের বিপুল সংখ্যক দরিদ্র মানুষকে ভ্যাকসিন সুবিধা দিতে $567 কোটি বিনিয়োগও করেছে তারা। এই জন্য তারা গ্র্যাভি অ্যালায়েন্সের মাধ্যমে কোভ্যাক্স ফ্যাসিলিটিস নামে একটি জোট গঠন করে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে। চুক্তির অধীনে গ্র্যাভি অ্যালায়েন্সের সদস্য হিসেবে ভ্যাকসিন পাবে বাংলাদেশ সহ 90টি দেশ। ফাইন্যান্সিয়াল সাপোর্টের মাধ্যমে তারা 90টা দেশ ইনক্লুডিং বাংলাদেশকে তারা এই কোভিড ভ্যাকসিন সাপোর্ট করবে। এই আয়টা তারা সেট করছে $4000 মাথাপিছু আয় হলেই তারা সাপোর্ট পাবে। এবং এর জন্য বাংলাদেশকে অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে যেভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেভাবে বাংলাদেশকেও করতে হবে এই ভ্যাকসিনটা পাওয়ার জন্য আর কি। চুক্তির ফলে CHABOX1 নামের কোভিড ভ্যাকসিনটির 300 কোটি ডোজ 90টি দেশ পাবে বলে নিশ্চিত করেছে কোভ্যাক্স ফ্যাসিলিটিস জোট। যেসব দেশের মাথাপিছু আয় $4000 কম, ওইসব দেশের মানুষ এই সুবিধার আওতায় আসবে। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় $1920। ডেভেলপিং কান্ট্রি, লো ইনকাম কান্ট্রিকে সাপোর্ট করার জন্য একটা কোম্পানি এ পর্যন্ত ফর্মাল এগ্রিমেন্ট হয়েছে, সেটাই হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির। এরা একটা ফর্মাল একটা এগ্রিমেন্ট হয়েছে। কিন্তু পাশাপাশি আরো তো অন্যান্য ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। চাইনিজ ভ্যাকসিন আছে, তারপর ইনোভোর ভ্যাকসিন আছে। তারাও ভবিষ্যতে এই পুলে জয়েন করবে। 90টি দেশে কারা অগ্রাধিকার পাবেন তাও ঠিক করেছে গ্র্যাভি অ্যালায়েন্স। প্রথম গ্রুপেই রয়েছে চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এরপর প্রবীণ জনগোষ্ঠী, যাদের বয়স 60-এর ওপরে। তৃতীয় পর্যায়ে অগ্রাধিকার পাবেন যারা ডায়াবেটিস, হার্ট, কিডনি এবং ক্যান্সারের মতো জটিল রোগে ভুগছেন তারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্তের হার কমেছে।
পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহে নমুনা পরীক্ষার অনুপাতে আক্রান্তের গড় হার ছিল 30% মতো। মে মাসে সর্বোচ্চ 50% হয়েছে, কিন্তু বর্তমানে পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 20% নেমে এসেছে। তবে এতে আশ্বস্ত হওয়ার কিছু নেই বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে চকর মালিথার রিপোর্ট। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের পর করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে বন্দর নগরী চট্টগ্রামে। 27 মে থেকে চট্টগ্রামে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। পরীক্ষা অনুপাতে 27 মে শনাক্তের হার ছিল 37.19%। পরের দিন 28 মে চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা হয়েছিল 557 জনের। এর মধ্যে 229 জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়। শতকরা হিসেবে 50.10। এখন পর্যন্ত একদিনে শতকরা হিসেবে ওটাই ছিল সর্বোচ্চ। জুন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার 30-এর নিচে নামেনি, কিন্তু জুনের শেষের দিক থেকে কমতে থাকে শনাক্তের হার। 1 জুলাই চট্টগ্রামে পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল 19.73%। সিভাসু ল্যাবে আমরা প্রতিদিন 200 স্যাম্পল টেস্ট করে থাকি। গত জুন মাসে আমরা তথ্য উপাত্ত ভিত্তিতে আমরা দেখছি, বিশ্লেষণ করে গত মাসে আমাদের শনাক্ত হার ছিল 28%, কিন্তু এই মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা দেখতে পেলাম আমাদের শনাক্তের হার গড় এখানে 18%। তা আমরা একটা কথা বলতে পারি, গত মাসের তুলনায় আমরা 10% শনাক্ত হার কম পেয়েছি। আমাদের যে প্রচুর একটা ব্যাকলগ অথবা নমুনা জট যেটাকে বলি জমা হতো, সেটা এই মুহূর্তে আর নেই। আমরা গতকালকে যে স্যাম্পলগুলো রেডি করি, আজকে তার সব টেস্ট হয়ে যাবে, অর্থাৎ পরের দিনে সবাই রেজাল্ট পেয়ে যাচ্ছেন, কোনো নমুনা জট নেই। চট্টগ্রামের সিভিল সার্জন সংক্রমণের হার কমার বিষয়টি নিশ্চিত করে এখনও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। পরিমাণ কমে গেছে এবং হাসপাতালে প্রায় 1/3 শয্যা খালি আছে এখন। এমনকি আমাদের সব থেকে সেন্সিটিভ যে ইস্যুটা, যে আইসিইউ বেড, এটাও মাঝে মাঝে এখন খালি থাকছে। এটা একদিক থেকে আমরা বলতে পারি যে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলতে পারি, অথবা স্বস্তিদায়ক। সংক্রমণের হার কমার পর থেকেই চট্টগ্রামের হাসপাতালগুলোতে রোগী ভর্তি নিয়ে আগের মতো হাহাকার নেই। চকর মালিথা, চ্যানেল আই। করোনা মহামারীর চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম। এই সংখ্যা প্রতিদিন 12,000 হতে পারে বলেও আশঙ্কা করেছে সংস্থাটি। প্রতিষেধক আবিষ্কার না হলে ফেব্রুয়ারিতে ভারতে প্রতিদিন প্রায় 3 লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে জানিয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গত নভেম্বরে চীনে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত সারা বিশ্বে কোভিড-19-এ প্রাণ হারিয়েছেন 5.5 লাখেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা 1,23 লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। দেখা দিয়েছে সামাজিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে আরও ভয়ানক তথ্য দিয়েছে অক্সফাম। বলেছে, করোনা ভাইরাসের কারণে খাদ্য উৎপাদন ও সরবরাহে বিঘ্ন এবং অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের কারণে 12 কোটিরও বেশি মানুষ অনাহারের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এতে প্রতিদিন 12,000 মানুষের মৃত্যু হতে পারে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত আফগানিস্তান ও সিরিয়া, ইথিওপিয়া, ইয়েমেন, সুদান, সাউথ সুদান, DR কঙ্গো, ভেনেজুয়েলা ও হাইতি চরম অনাহারের হটস্পট হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। প্রতিষেধক আবিষ্কার না হলে আগামী ফেব্রুয়ারি মাসে ভারতে প্রতিদিন প্রায় 3 লাখ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন বলে জানিয়েছে MIT। বিশ্বের 84টি দেশের উপর সমীক্ষা চালিয়ে MITর স্লোয়ান স্কুল অফ ম্যানেজমেন্ট বলেছে, পরিস্থিতি না বদলালে বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় শীর্ষে পৌঁছাবে ভারত, পেছনে ফেলবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে। আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 20 থেকে 60 কোটির মধ্যে পৌঁছবে বলেও সতর্ক করেছে MIT। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবেলায় গোটা বিশ্বকে আবারও এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। বলেছেন, বিশ্বের জন্য বড় হুমকি শুধু করোনা ভাইরাস নয়, জাতীয় এবং বিশ্ব নেতৃত্ব এবং সংহতির অভাবকে এই জন্য দায়ী করেছেন তিনি।
লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 11:30টার দিকে ৭৭ বছর বয়সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষিয়ানী রাজনীতিকের প্রয়াণে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুৎফর রহমান সোহাগ জানাচ্ছেন বিস্তারিত। শারীরিক নানা জটিলতা নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাহারা খাতুন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় থাইল্যান্ডে। বৃহস্পতিবার রাতে সেখানেই থেমে যায় তার বাঁচার লড়াই। এরশাদ বিরোধী আন্দোলন 111 সহ সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল সাহারা খাতুনের। নির্যাতিত হয়েছেন বারবার, যেতে হয়েছে কারাগারে। মারাত্মক আহত হয়েছিলেন 21শে আগস্টের গ্রেনেড হামলায়। আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাহারা খাতুন দুঃসময়ে নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ঢাকা 18 আসনে পরপর 3বার নির্বাচিত এই রাজনীতিবিদ 2009 সালে দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। বিডিআর বিদ্রোহের সময় প্রশংসিত হন সাহসী ভূমিকার কারণে। সাহারা খাতুন দায়িত্ব পালন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবেও। ত্যাগী এই নেতার প্রয়াণে শোকাহত দেশের রাজনৈতিক অঙ্গন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়া প্রসঙ্গে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের স্ত্রী সাদিয়া আরবি বলেছেন, বিষয়টি দুঃখজনক ও নিকৃষ্টতম। ওই ঘটনায় তিনি লজ্জিত মন্তব্য করে বলেছেন, ভুয়া রিপোর্ট দেয়া নিয়ে তিনি কিছুই জানতেন না। সাদিয়া বলেন, দোষী প্রমাণ হলে তারা যে কোনো শাস্তি মেনে নেবেন। 6 জুলাই রাতে শাহেদের সঙ্গে শেষ কথা হয় বলে দাবি করেন তিনি। শাহেদের বাবার মৃত্যুর প্রসঙ্গে সাদিয়া বলেন, বুকে ব্যথা উঠলে তাকে রিজেন্ট হাসপাতাল থেকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার করোনা শনাক্ত হয়। এইটা যদি হয়েও থাকে, কেউ কি কাউকে বলে করে, এটা কি আর সে বলবে যে আমি ভুয়া রিপোর্ট বানাচ্ছি? এটা তো বলবে না। এটা আমার জানার কথাও না। অ্যাকচুয়ালি আমি কিভাবে জানবো? আর আমি আইডিয়াও করতে পারি না। রাজনৈতিক লোকজন তো এটার সাথে নিশ্চয়ই জড়িত ছিল না। জড়িত যদি কেউ থেকে থাকে সেটা হলো তার হসপিটালের কাছাকাছি, মানে হসপিটালের লোকজন হয়তো বা থাকতে পারে এটার পিছনে। অবশ্যই ঘটনাটা খুবই দুঃখজনক, কারণ যেই করোনা নিয়ে সবাই মানে এত একটা মহামারী চলছে, একটা আতঙ্ক সবার মধ্যে। আমরা নিজেরাও খুব আতঙ্কিত অবশ্যই, এবং চেষ্টা করছি কতটা সেফ থাকা যায় আল্লাহর রহমতে। তো সেইটা নিয়ে যদি জালিয়াতি হয়ে থাকে, এটা তো খুবই খারাপ, খুবই নিকৃষ্টতম একটা কাজ। এবার ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। সিরাজগঞ্জের শাহজাদপুরে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ইউনুস আলী খান গ্রামের হতদরিদ্র মানুষের কাছ থেকে কখনো ফি নিতেন না। তিনি উল্টো ওষুধ কিনতে টাকার যোগান দিতেন। নিজ এলাকায় থাকতেই ভালোবাসতেন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী এই চিকিৎসক। করোনা ভাইরাসে মৃত্যুবরণ করলেও শাহজাদপুরবাসীর হৃদয়ে রয়ে গেছেন ডাক্তার ইউনুস। তার কথা জানাচ্ছেন মোরসালিন বাবলা। ইউনুস আলী খানের জন্ম পাবনার সুজানগরে 1944 সালের 31শে মার্চ। পাবনা এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাশের পর ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে। 1980 সালে সিঙ্গাপুর থেকে চক্ষু চিকিৎসায় উচ্চতর শিক্ষা নেন তিনি। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে 1972 সালে শাহজাদপুরে পোতাজিয়া সরকারি স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। করোনার সময় দিনরাত রোগীদের সেবা দিয়ে গেছেন ডাক্তার ইউনুস আলী। একসময় তিনি নিজেই আক্রান্ত হন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 24 জন মৃত্যুবরণ করেন গরিবের ডাক্তার। আমার আব্বা বলতেন, অর্থের জন্য চিকিৎসা আটকে থাকবে না। এই মহামারীতে আমাদের অনুরোধ উপেক্ষা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার আব্বা মৃত্যুর শেষ দিন পর্যন্ত রোগী দেখে গিয়েছেন। তিনি শুধু আমাদের আব্বাই ছিলেন না,
তিনি অনেক এতিম সন্তানের এবং জনগণের অভিভাবক ছিলেন। তার খুব স্বপ্ন ছিল সবাই সুপ্রতিষ্ঠিত হোক। তাকে কাছে না পাওয়ার জন্য অভিমান থাকলেও আমি গর্বিত এমন নিঃস্বার্থ বাবার সন্তান হতে পেরে। সাধারণ মানুষকে আব্বা বলতো জনদেবতা, আর সারা জীবন তাদের জন্যই কাজ করে গেছেন। খুব হাসি খুশি, নম্রভাষী, বন্ধুবৎসল, সাহসী, লড়াকু একটা মানুষ। আমি আমার নানু ভাইয়ের জন্য অনেক গর্বিত। সে সব সময় অন্যের জন্য চিন্তা করত। আমাকে সব সময় বলতো, তুমি মানুষের মতো মানুষ হও। শাহজাদপুরবাসী বলছেন, ডাক্তার ইউনূস সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তারা কখনো তাকে ভুলবেন না। কত লোককে যে তিনি বিনা পয়সায় চিকিৎসা করেছেন তার হিসাব নেই। চিকিৎসা জগতে তার এই জনপ্রিয়তা শাহজাদপুরের মানুষের মধ্যে তাকে বাঁচিয়ে রাখবে। আমি ওনার অধীনে 1978 সালে চাকরিতে যোগদান করে দীর্ঘদিন ওনার সঙ্গে চাকরি করেছি। সেই সুবাদে আমি ওনার অনেক কাছে থেকে ওনাকে দেখেছি। মানুষ হিসাবে, চিকিৎসক হিসাবে উনি অতুলনীয়। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিম বাবলা, চ্যানেল আই।